হাই, আমি খবিরুল আলম আবার হাজির তোমাদের সামনে নতুন একটি প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারের সলভ নিয়ে। গতবারের ভিডিওতে আমরা কি করেছিলাম? NTA UGC নেট এক্সামের পেপার 1 নিয়ে আলোচনা করছিলাম এবং ইউনিট 5 অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ নিয়ে আলোচনা করছিলাম। তাতে জুন মাসে 20 তারিখে 2019-এর ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল বা মর্নিং সেশনে, সেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। আজকে আমরা কি করব, এই 20/6/2019-এর সেকেন্ড শিফট অর্থাৎ আফটারনুন শিফট, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে এই সেকেন্ড শিফট বা আফটারনুন শিফটের যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমি এখানে, এবং দেখতে পাচ্ছ 5টা প্রশ্ন, এবং 5টা প্রশ্ন আমি আগের মতোই প্রশ্নগুলোকে সাদা কালি এবং অপশনগুলোকে কালারফুল চক দিয়ে লিখেছি। আমরা আজকে 1 বাই 1 সেগুলোকে সলভ করব। তোমরা দেখো, তা আবার বলছি, তোমরা আগে প্রথমেই এই কোয়েশ্চেন পেপারটাকে লিখে নাও। লিখে নিয়ে প্রথমেই নিজেকে চেষ্টা করো যে তুমি পারছো কি না। তারপরে ধীরে ধীরে না পারলে ভিডিওটা দেখো এবং কীভাবে সলভ করছি সেটা তুমি আয়ত্ত করো। এভাবে তুমি দেখতে থাকো। ঠিক আছে, আমরা 1 বাই 1 কোয়েশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করব এবং সলভ করব। প্রথমে দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা করার আগে আমরা আমাদের আগের মতোই এখানে অর্থাৎ এই জায়গাটা আমরা একটা সিলেকশন করে নেব যে এখানে আমরা অঙ্কগুলো করব, তাহলে সুবিধা হবে, তাহলে লেখাগুলো নাহলে মিশে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে প্রথম অঙ্কটাকে দেখি। চুজ দ্য মিসিং টার্ম আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস। আবার দেখা প্রথম অঙ্কটাই কি দেখছি আমরা, প্রথম অঙ্কটাই দেখছি আমরা, সে আগের মতোই এখানেও আছে লেটার সিরিজ। তাহলে আমি আগের দিনে কি বলেছিলাম যে লেটার সিরিজের অঙ্ক করতে গেলে আমি যে 26টা বর্ণমালা বা লেটার আছে সেগুলোকে 5টা করে লিখবো। আজকেও তাই করবো, দেখা যাক কি করছি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তাহলে আমাদের কি হলো, 5টা করে আমরা লিখে ফেললাম। আমাদের প্রথম কাজ ছিল যে লিখে ফেলা। এবার আমরা দেখব যে লেটার সিরিজটা কি প্যাটার্নটা ফলো করেছে। এখন দেখো, প্রথমে কিউ পি ও, কিউ পি ও, কিউ পি ও কোথায় আছে? এই যে কিউ পি ও। তাহলে আমরা দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে গেছে এরকম এ থেকে জেড, আবার ডান দিক থেকে হচ্ছে জেড থেকে এ। তাহলে আমরা দেখলাম যে প্রথম প্যাটার্নটা কিউ পি ও, তার মানে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। নেক্সট কি, নেক্সট বলছে এন এম এল, এন এম এল, তার মানে এদিকে আসলো। তাহলে অবভিয়াসলি পরেরটা দেখো কে জে আই, তাহলে 3টা করে সেট তৈরি করছে। তাহলে নেক্সট কি হবে, এইচ, এইটুকু হবে এইচ জি এফ। তাহলে নেক্সট টার্মটা এখানে কি হবে, এইচ জি এফ। এইচ জি এফ কোথায় আছে আমরা দেখবো অল্টারনেটিভ গুলোর মধ্যে। প্রথমটাই হলো এইচ জি এফ। তাহলে এইচ জি এফ আমাদের অঙ্কটা হয়ে গেল। তো কত সহজ,
আমি আগেই বলেছিলাম যে লেটার সিরিজের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে লেটারটা লিখে নিতে হবে, 5টা করে বলেছি। 5 5 25 আর একটা লাস্টের দিকে থাকবে জেড, দিয়ে আমরা দেখে নেব। তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারলাম। নেক্সট আমরা পরের অঙ্কটার দিকে এগিয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা কি করবে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কটা বুঝতে পারোনি। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। তাহলে আমাদের এইটুক পোর্শন হয়ে গেল। আমাদের নেক্সট অঙ্ক কি পড়বে, ভালো করে দেখো। প্রথমে কি আছে, দ্য সাম অফ দ্য অল ইভেন ন্যাচারাল নাম্বারস, সমস্ত ন্যাচারাল নাম্বার প্রথম থেকে অল ইভেন নেওয়া, বিটুইন দ্য কত 1 and 81, অর্থাৎ 1 থেকে 81 পর্যন্ত যত কি আছে, এই দেখো অল ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে কি, ইভেন নাম্বার কাকে বলে, ইভেন নাম্বার মানে হচ্ছে যুগ্ম সংখ্যা বা জড় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার বলি। তাহলে এখানে বলছে 1 থেকে 81 পর্যন্ত, এই 1 থেকে 81 পর্যন্ত ইভেন নাম্বার কোনগুলো সেগুলোকে আমাকে দেখতে হবে। তার আগে আমি একটু বলি, আসলে আমরা যখন পাট করে ভিডিও সিলেবাসের ভিডিওগুলো আপলোড করব তখন আমরা এটা নিয়ে আবার বিশদ আলোচনা করব। আজকে আমি অঙ্কটা শুধু সলভ করে দিচ্ছি এবং কয়েকটা বিষয় বলছি। আমাদের যে নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজ আসলে হচ্ছে এই অঙ্কটা হচ্ছে নাম্বার সিরিজের কোন অংশটা, এটা হচ্ছে প্রোগ্রেশন সিরিজ বলে, বাংলায় বলে প্রগতি বলে। অর্থাৎ নাম্বার সিরিজের একটা অঙ্ক হলো প্রোগ্রেশন, তাকে বাংলায় বলে প্রগতি। আমরা প্রগতিগুলো যদি দেখি, প্রগতি মানে হচ্ছে নাম্বার সিরিজগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে সামনের দিকে এগিয়ে যায়। তাদের প্যাটার্নগুলো কি কি হতে পারে, তাতে আমরা দেখেছি সাধারণত 3 প্রকারের এই প্রোগ্রেশন আছে। একটাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে আমরা বলি এপি। এটাকে বাংলায় বলে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। 2 নাম্বার হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, যাকে আমরা বলি জিপি, বা বাংলা বলে গুণোত্তর প্রগতি। বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি, যাকে আমরা বাংলায় বলি সমান্তর প্রগতি। 2 নম্বর হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি বা গুণোত্তর প্রগতি বলে আরেকটা প্রগতি আছে, সেটা হলো আমরা বলি 3 নম্বর বা থার্ড অপশন। সেই থার্ড অপশনটাকে আমরা কি বলি, সেটাকে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন, বা বাংলায় বলতে পারো বিপরীত প্রগতি। হলো? তাহলে আমরা নাম্বার সিরিজের যে প্রোগ্রেশন, সেই প্রোগ্রেশনগুলো দেখলাম। সাধারণত প্রোগ্রেশনগুলো 3 প্রকারের। কি কি? এটাকে বলছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি বা সমান্তর প্রগতি। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি, গুণোত্তর প্রগতি বাংলায়। আর হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন বা বিপরীত প্রগতি। আমাদের যে অঙ্কটা, দ্য সাম অফ দ্য অল ইভেন নাম্বারস, ন্যাচারাল নাম্বারস বিটুইন দ্য 1 and 81, এইটা যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কিভাবে দেখি? তাহলে প্রথম এখানে 1 থেকে 81 বলছে,
তাহলে এক তাহলে কি, এক কিন্তু ইভেন নাম্বার নয়, অড নাম্বার। তাহলে প্রথম প্রথম ন্যাচারাল নাম্বারের মধ্যে ইভেন নাম্বার হচ্ছে 2। তারপরে কি হবে, 2 এর পরে 4, তারপরে 6, তারপরে 8, এভাবে চলতে থাকবে। লাস্ট পরে কত পর্যন্ত বলছে, 81 পর্যন্ত। তাহলে 81 বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কত, 80। এই তাহলে আমরা দেখলাম এই যে লেটার সিরিজটা আছে সেটা হলো প্রথম এই 1 থেকে 81 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো বাদলে যে জোড় সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে 2, 4, 6, 8 এবং ডট ডট করে 80 পর্যন্ত এরকম হবে। তাহলে কটা পদ আছে আমরা সেটা জানি না, কিন্তু লাস্ট পদ কত হচ্ছে 80। এখন আমরা যদি দেখি যে এটাকে বললাম আমরা কি প্রগতিটা আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি কি জিনিসটা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আগে, তারপর আমরা এই অঙ্কটার দিকে যাব। তাহলে আমরা কি বলছি এখানে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বাংলা কি বলছে, সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি, সম অন্তর, সম যোগ অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগ, মানে দুটো জিনিসের মধ্যে গ্যাপিংটাকে মানে অন্তর। সমান আছে, যেমন দেখো প্রথম পদ কত 2, দ্বিতীয় পদ 4, তারপরে 6, 8। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হলো 4 - 2, তার মানে হচ্ছে 2। তারপর 6 - 2, সরি 6 - 4 মানে 2। এইভাবে আমরা দেখব। তাহলে আমরা এখানে দেখছি যে এর ডিস্টেন্সটা সবসময় অন্তরটা 2, অর্থাৎ অথবা 2 2 করে বাড়ছে। এখন আমি দেখছি যে এইটাকে আমরা বলি সমান্তর প্রগতির প্রথম পদ, অর্থাৎ ফার্স্ট টার্ম। এটা ফার্স্ট টার্ম, এটাকে আমরা বলি এ দিয়ে। তাহলে এখানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্মটা হচ্ছে এই যে 2। তাহলে এবার আমরা জানতে পারলাম যে এরকম করে যেতে যেতে লাস্ট পদটা হচ্ছে 80, লাস্ট টার্মটা 80। তুমি 80 কততম এটা আমরা জানি না, কততম পদটা সেটা বের করা খুব দরকার। তাহলে কততম বের করার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে tn a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। লিখে রাখবো ফর্মুলাটা, tn মানে হচ্ছে n তম পদটা, অর্থাৎ এই যে লাস্ট পদটা 80, এটা 80 কততম পদ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে tn a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এই দেখো প্রথমটা এখানে 2, n মাইনাস 1, n হলো মানে ওই তম পদটা, আর কততম পদ, আর ডি হলো এই প্রথম দুটো পদ, দ্বিতীয় পদ বা দুটো পদের মধ্যে ডিফারেন্স বা ডিস্টেন্স। তাহলে এখানে আমরা কি বললাম যে লাস্ট পদ কত, 80। তাহলে আমরা লাস্ট পদটা এখানে কনফার্ম বসিয়ে দিলাম 80। এর মান কত, 2 বসালাম। এন এর মান জানি না, এটা কততম পদ সেটাই বের করব এই। আর ডি হলো দুটো পদের মধ্যে ডিস্টেন্স কত, 2। বেশ, সমীকরণটা আমরা ঘুরিয়ে নিলাম, 2n - 1 ইন্টু 2 ইকুয়াল টু 80। তাহলে 2n - 1 ইন্টু 2, এই দুইটা ওইদিকে নিয়ে গেলাম, 80 - 2, তারপরে হচ্ছে n - 2, সরি 1 ইন্টু 2, তারা বিয়োগ করো 78। এবার n - 1 দুটো এখানে গুণ হয়ে আছে, ওদিকে ভাগ হবে, 78/2 কাটো, এটা হচ্ছে 3 6 হাতে 1 আর 9। তাহলে হচ্ছে n - 1 ইকুয়াল টু 39। তাহলে n ইকুয়াল টু 39 প্লাস 1
তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 40। তাহলে আমরা কি পেলাম যে এই 2 4 6 এরকম ডট ডট করে যে সিরিজটা 80 পর্যন্ত গেছে, তাহলে এই 80তম পদটা হচ্ছে 80 সংখ্যাটা হচ্ছে এই n তম পদ, এখানে n এর মান হলো 40, অর্থাৎ 40তম পদটা হচ্ছে 80। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি দেখব, এদের সমষ্টি বের করতে বলেছে। তবে সমষ্টি বের করার জন্য একটা ফর্মুলা আছে প্রগতির ক্ষেত্রে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো যে আমরা এটাকে বলি এস এন ইকুয়াল টু n বাই 2 প্রথম পদ প্লাস লাস্ট পদ, মনে রাখবে। তাহলে এস এন মানে হচ্ছে এই যে ন্যাচারাল নাম্বারগুলোর যে সমষ্টি, সেই সমষ্টিটা কততম, এখানে n দেওয়া আছে, যততম পদ বলবে, ইকুয়াল টু n বাই 2 ইন্টু a প্লাস l। a মানে হচ্ছে প্রথম পদ, l মানে লাস্ট পদ। তাহলে কত, n এর মান কত বের হচ্ছে 40, 2 এর মান কত, প্রথম পদ 2 আর লাস্ট পদ কত 80, যোগ করে দিলাম। তো এটা কাটো 20 আর এটা যোগ করো কত 82, তাহলে এটা গুণ করো 2 2 4 আর হচ্ছে 2 8 16 আর হচ্ছে 0। তাহলে আমরা পেলাম কত, এই যে 1640। সেটা হলো ইন এ ব্যাগ, একটা থলিতে দেয়ার আর কয়েন্স, কিছু মুদ্রা আছে, অফ 5 পয়সা, 10 পয়সা and 25 পয়সা in the ratio of 3:2:1. If there are rupees 60 in all, the how many 5 পয়সা coins here বা there? তাহলে কি বলা হয়েছে যে একটা থলি, সেই থলিটাতে কয়েন আছে। কি কি কয়েন আছে? একটা হচ্ছে 5 পয়সার কয়েন, বেশ 5 পয়সার কয়েন। তারপরে আছে 10 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন, আর আছে 25 পয়সার কয়েন। এই 3 ধরনের কয়েন আছে। এই কয়েনগুলো যে মূল্য তাটা আছে সেটা হলো কত, 60 টাকা। কিন্তু কয়েনগুলোর অনুপাত দেওয়া আছে 3:2:1। তাহলে এখন কি করতে হবে, যে ওই ব্যাগের মধ্যে থলিতে 5 পয়সার কতগুলো মুদ্রা আছে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, মুদ্রা অঙ্ক করতে গেলে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো মূল্য, আর একটা হলো মুদ্রার সংখ্যা। এই দুটো জিনিস জানতে হবে। তাহলে যদি এখানে কি দেওয়া আছে, মুদ্রার কি দেওয়া আছে, সংখ্যাগুলো দেওয়া আছে। সংখ্যাগুলোর কি অনুপাত দেওয়া আছে দেখো, 50 পয়সা, 5 পয়সা, 10 পয়সা এবং 25 পয়সা, এটা হচ্ছে 3:2:1। এটা দেওয়া আছে, কিসে দেওয়া আছে, সংখ্যায় দেওয়া আছে, কতগুলো পয়সা আছে সেটা দেওয়া আছে। এখন আমাদের এই 60 টাকা, এটা তো মূল্য, তাহলে দুটো ভিন্ন ইউনিটে আছে, হবে না। হয় সবগুলোকে মূল্যই করতে হবে, আর না বলেও সবগুলোকে সংখ্যায় করতে হবে, যে কোনো একটা করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এটা মূল্যে আছে, তাহলে মূল্য থেকে আমাদেরকে সংখ্যায় আছে, সংখ্যা থেকে মূল্যে যেতে হবে। তাই আমরা কি দেখলাম, 5 পয়সা, তাহলে 5 পয়সা কটা 5 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে আমরা জানি যে 20টা 5 পয়সা যোগ করলে আমরা দেখব যে 100 পয়সা বা 1 টাকা হয়। তার মানে এইটাকে যদি আমরা মূল্যে নিয়ে আসি, তাহলে এটা আমরা কি করব, 20 দিয়ে ভাগ করব। পরেরটা দেখো 10 পয়সা, তাহলে কটা 10 পয়সা মিলে 100 পয়সা বা 1 টাকা হবে, সেটা হচ্ছে 10টা যদি 10 পয়সা আমরা যোগ করি তাহলে কি হবে, 100 পয়সা বা 1 টাকা হবে। তাহলে আমরা কি করি, এখানে 2কে 10 দিয়ে ভাগ করলাম, পরে আছে এই 25 পয়সা, তাহলে কটা 25 পয়সা মিলে 100 পয়সা বা 1 টাকা হবে, তাহলে 4টা 25 পয়সা মিলে 1 টাকা বা 100 পয়সা হবে। তাই আমরা এখানে কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম। এবার ভাগ করার পরে কি হলো, আমরা নিচের গুলো লসাগু করবো। লসাগু কত হবে, 10, 20 হবে। তাহলে প্রত্যেকটাকে আমরা ওই লসাগু দিয়ে গুণ করব। এই 2,
20। তাহলে আমরা 20টা কোথা থেকে পেলাম? এই 3টাকে লসাগু করে 20 কাটা 2 5। তাহলে আমরা কত পেলাম? 3:4:5। এটা কিসে পেলাম? মূল্যে পেলাম। তাহলে মূল্যে পেলাম। এবার আমাদের 5 পয়সা কটা আছে সেটা বের করতে হবে। সেটা কিভাবে করব? এখানে দেখো, তাহলে 5 পয়সার কয়েন কটা আছে? এই অনুপাতের আমরা কি করব? সমষ্টি তৈরি করব। 3 আর 3 4 7 আর হচ্ছে 5 মানে 12। তাহলে এই 12 ভাগের মধ্যে হচ্ছে 3 ভাগ হচ্ছে 5 পয়সা, আর রুপিস কত? এই রুপিস 60 টাকা। তাহলে কাটো, 5 12 60, তার মানে রুপিস 15 টাকা। তাহলে আমরা যে 60 টাকা ছিল ব্যাগের মধ্যে, তাতে আমরা 5 পয়সারই মূল্য ছিল 15 টাকা। এবার এই 15 টাকাটাকে আমরা আবার কি করব? সংখ্যায় যাব। তাহলে আমরা দেখি যে রুপিস 15 টাকা আর কটা 20 5 পয়সা মিলে 100 পয়সা হয়। সেটা আমরা একটু আগে করলাম 20 দিয়ে। তাহলে 20 দিয়ে গুণ করো, তাহলে হলো 15 30। এই যে, তাহলে আমরা যদি ওই থলিটা দেখি, তাহলে থলিটাতে 5 পয়সার মুদ্রা 30টি ছিল, সরি 300টা ছিল। 300টা মুদ্রা ছিল। এই 300টার অপশন কোথায় আছে? এই হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে দুটো জিনিস মনে রাখবো। একটা হলো সংখ্যাগত, আর হচ্ছে মূল্য। সংখ্যাকে মূল্য গেতে গেলে ভাগ করতে হবে, আবার মূল্য থেকে সংখ্যায় গেলে গুণ করতে হবে। আমরা এখানে কি করলাম দেখো, যে আমরা এখানে সহজেই যে এইটা যে 5 পয়সা 10 পয়সা এবং 25 পয়সা ছিল, তার যে সংখ্যার অনুপাত ছিল, সেই অনুপাতটাকে আমরা লিখলাম, তারপর তাকে আমরা মূল্যে করলাম। কিভাবে? 20টা 5 পয়সা মিলে হবে 1 টাকা বা 100 পয়সা, তাই 20 দিয়ে আমরা তাকে ভাগ করে দিলাম। পরে 10 পয়সাটা কটা হবে? 10টা 10 পয়সা দিয়ে 100 পয়সা, তাই 10 দিয়ে ভাগ করলাম। আর 4টা 25 মিলে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা কি করলাম? এই অনুপাতটাকে ভগ্নাংশে আছে, এটাকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে আমরা কি করতে হবে? নিচে লসাগু করবো। লসাগু করে প্রত্যেকটা দিয়ে আমরা গুণ করে দিব। সেগুলো গুণ করে দিলাম। দেওয়ার পরে আমরা যে অনুপাতটা পেলাম 3:4:5, এটা পেলাম মূল্যে। এবার এই মূল্য থেকে আমরা কি করব? অনুপাতে যোগ করব। তাহলে 3 4 5 যোগ করলে 12 হয়। অর্থাৎ 5 পয়সা 12 ভাগের মধ্যে 3 ভাগ, 10 পয়সা 12 ভাগের মধ্যে 4 ভাগ, আর 25 পয়সা হচ্ছে 12 ভাগের মধ্যে 5 ভাগ। তো আমাদের সবটা অঙ্ক করতে হবে না, আমাদেরকে বলেছে 5 পয়সার কয়েন কটা আছে। তাহলে আমরা 5 পয়সার কয়েন কটা? এই 12 ভাগের মধ্যে 3 ভাগ, আর কত? রুপিস 60 টাকা। তাহলে আমরা গুণ করে এটা পেলাম কত? 15 টাকা। এবার 15 টাকা মানে হচ্ছে এখানে 5 পয়সার 15 টাকার মূল্য আছে, কিন্তু সেটাকে আমার সংখ্যায় চাইছে। তাহলে আমরা 20 দিয়ে আবার কি করে গুণ করলাম। তাহলে আমরা দেখলাম যে ওই থলিতে 5 পয়সার কয়েন 300টা ছিল। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা ভালো করে করবে, কারণ এরকম অঙ্ক বারবার নেট এক্সামে আসছে। কখনো কখনো 50 পয়সার আসবে, কখনো কখনো 25 পয়সার আসবে। তাহলে 50 পয়সা যদি হয়, তাহলে আমরা কি জানি? 50 পয়সা মানে হলো দুটো 50 পয়সা যোগ করলে আমরা 100 পয়সা বা 1 টাকা পাবো। আবার 4টা কয়েন যদি আমরা 25 পয়সার যোগ করে দিই, তাহলে 100 পয়সা বা 1 টাকা পাবো। তাহলে কখনো কখনো কয়েন দিয়ে দিল, মানে 1 টাকার মুদ্রা, আর দিয়ে দিল 50 পয়সা, আর দিল 25 পয়সা, এরকম হতে পারে। সুতরাং যাই হোক না কেন, আমরা সবসময় পয়সাগুলোকে 100 পয়সায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে যত গুণ করার বা যত ভাগ করার প্রয়োজন আছে সেগুলো আমরা প্রয়োজনীয় করবো। তাতে আমরা দুটো কথা মনে রাখি, যে মূল্য থেকে সংখ্যায় গেলে গুণ, আর সংখ্যা থেকে মূল্যে গেলে ভাগ, এইটুক করতে হবে। হয়েছে? বেশ, নেক্সট পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখি কি বলেছে। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম। দেখো, আবার সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে। আগেবার আমরা সিম্পল ইন্টারেস্টের পেয়েছিলাম,
সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কিন্তু বারবার দিচ্ছে। আগের দিনে আমরা সিম্পল ইন্টারেস্ট কিভাবে বের করে সেটা বলেছিলাম। সিম্পল ইন্টারেস্ট কি বের করতে গেলে চারটা জিনিস রাখতে হবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যাকে আমরা কি বলেছিলাম, এসআই। আর এই সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য আমাদের কি লাগবে, প্রিন্সিপাল পি, আর লাগবে কি রেট অফ ইন্টারেস্ট আর লাগবে সময় বাই 100। এটা আমরা আগের দিনে আমরা শিখেছিলাম। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম হলো প্রিন্সিপাল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখি দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম। সার্টেন সামটার মানে হচ্ছে কোনোটা মূল্য বলেছে, টাকা বলেছে, আসল বলেছে, সেই আসলটা আমরা জানি না, ধরে নিব সেটা পি বা এক্স যাই পারো, আমরা এখানে পি ধরে নিব। অফ দ্য মানি ফর দ্য 3 ইয়ার্স, 3 বছর রেখেছে, অ্যাট 4% per annum is the half the compound interest on the rupees 200 for the 2 years at the 10% per annum. The sum invest on the simple interest is, তাহলে কি বলেছে দেখো ভালো করে অঙ্কটা। অঙ্কটার মধ্যে সিম্পল ইন্টারেস্ট সঙ্গে আর একটা অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমাদেরকে আজকে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি নিয়ম? কম্পাউন্ড ইন্টারেস্ট, যাকে আমরা বলি সিআই। তাহলে এই সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি পার্থক্য? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সিম্পলি বছরে একটা হিসাব করি, তাতে প্রিন্সিপাল যেটা প্রথম থাকে সেই প্রিন্সিপালটা লাস্ট অবধি একই রকম থাকে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এভরিডে প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আগের দিনের যে সুদ প্লাস আসল পরের দিনে সেটা প্রিন্সিপাল হয়ে যাবে। ওই জন্য এর নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বাংলায় বলে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি অঙ্ক করতে গেলে একটু আগের যে নিয়মগুলো সেরকম নিয়ম দিয়ে হবে না। এখানে চক্রবৃদ্ধির কি নিয়ম আছে? চক্রবৃদ্ধির যদি নিয়ম আছে তাহলে যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। এটা বের করার নিয়ম কি? পি মানে আসল 1 প্লাস আর বাই 100 এন। এই হয়েছে? তাহলে আমরা কি বললাম? পি 1 প্লাস আর বাই 100 এন, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার ফর্মুলা। অ্যামাউন্ট মানে কি মনে রাখবে? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা প্রথমে যদি অ্যামাউন্টটা বের করি তাহলে পেতে পারি, অথবা ডাইরেক্ট আমরা সিআই বের করতে পারি। ডাইরেক্ট সিআই বের করার নিয়ম কি? ডাইরেক্ট সিআই বের করার নিয়ম হচ্ছে এই একই ফর্মুলা 1 প্লাস আর বাই 100 এন, এই যে মাইনাস 1 দিলাম, এইটা হচ্ছে একটা ফর্মুলা। অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই এন, এনটা হচ্ছে টাইম, মাইনাস 1, এইটা দিয়েও তুমি বের করতে পারো। অর্থাৎ এই ফর্মুলাটা যদি দিয়ে তুমি বের করো তাহলে তাও হবে, আর যদি তুমি ডাইরেক্ট সিআই দিয়ে বের করো তাও হবে। তো আমরা প্রথমটাই ব্যবহার করব, একটু ক্যালকুলেশনটা খুব সহজ হবে বলে। ঠিক আছে? তাহলে তার আগে আমরা দেখি অঙ্কটাকে ভালো করে আবার পড়ি। তাহলে লক্ষ্য করো, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম। সার্টেন সাম আমরা জানি না, তাহলে মনে করি আসল পি ধরলাম, লেট দ্য সাম অন এ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পি। সময় কত বলেছে বা টাইম, এটা কত বলেছে? 3 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট মানে আর কত বলেছে? 4%। এই তাহলে এসআই কত হবে? এসআই হবে পি আর কত? 4
টি কত 3 12 100, তাহলে হলো 12p/100। এইটা হলো সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। এবার সিম্পল ইন্টারেস্টটা বের করলাম। এই সিম্পল ইন্টারেস্টটা কি হবে, ইজ দ্য হাফ, কার হাফ হবে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কোন একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে যার ক্ষেত্রে প্রিন্সিপাল কত 2000, কত বছরের জন্য রেখেছে 2 বছরের জন্য, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10। তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের কত সেটা বের করব, আর এই কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে আগের যে সিম্পল ইন্টারেস্টের অর্ধেক। তাহলে প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিব। তাহলে যে আমরা দেখলাম, এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। তাহলে অ্যামাউন্টটা বের করো, দেখো এগুলো মিটিয়ে দিই সবগুলো। কেবলমাত্র এখানে লিখে রাখি, এইটা হচ্ছে এসআই। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু P1R/100N। পি এর মান কত 2000, আর এর মান কত, রেট 10%, 100, বছর কত 2 বছর, এখানে 2 দিলাম, হলো। তাহলে আমরা কি পাবো এখানে, 100 লসাগু হচ্ছে 110 ইন্টু 2। এসআই 12p/100, এটা আমি এখানে লিখে রাখলাম। দেখো 2000, তাহলে এখানে হলো 110 ইন্টু 110 আর 100 ইন্টু 100, এটাকে আমরা এই করে ব্র্যাকেটটা তুলে দিলাম। তাহলে এটা ডবল ছিল, তাহলে 110 ডবল ছিল, স্কোয়ার ছিল 110, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা যখন কাটাকাটি করি, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো উপরে 2000, আর ওখানে থাকলো 11 গুণ করলে কত হয় 121, আর নিচে 100, এই 0 কাটো, এই 0 কাটো, এই 0 কাটো, এই 0 কাটো, তাহলে থাকলো 2, 1 কে 2, 2 4, 2 আর 0। তাহলে এইটাকে কি পেলাম আমরা, অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হলো এখানে কি কি আছে, যে কম্পাউন্ড ইন্টারেস্টও আছে এবং প্রিন্সিপাল আছে। তাহলে আমরা সিআই কিভাবে বের করব, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত বেরোলো 2420 টাকা, আর প্রিন্সিপাল ছিল 2000, তাহলে বিয়োগ করো 420। তাহলে আমরা কি পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম 420। তাহলে কি বলেছে যে সিম্পল ইন্টারেস্টটা যত হবে সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধেক হবে। তাহলে আমরা এটা শর্ত অনুসারে কি বলতে পারি, হলো শর্তটা কি, শর্তটা হলো যে এই যে সিম্পল ইন্টারেস্ট, এইটা কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধেক, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো 420। ঠিক আছে, এবার কাটাকাটি করো এটাকে, 2 1, তার মানে হচ্ছে 12p/100 ইকুয়াল টু 210। অতএব 12p ইকুয়াল টু 210 ইন্টু 100, অতএব p ইকুয়াল টু 210 ইন্টু 100/12p। কাটাকাটি করো,
3 4 12, 3 4 12, 3 7 21 শূন্য, এটা হলো 25, তাহলে গুণ করো, 5 7 35 5, 14 15 16 17, তাহলে হচ্ছে 1750। 1750 কোথায়? এই যে 1750। ক্লিয়ার? তাহলে 1750 ছিল আসল। পরের অঙ্কটা দেখো। এখন আমরা 5 নাম্বার অঙ্কটা করব। দেখি 5 নাম্বার অঙ্কটাতে কি আছে। 5 নাম্বার অঙ্কটাতে ভালো করে দেখি যে মনোজ কমিশন ইজ 10% অন অল সেলস আপ টু ₹10,000। অর্থাৎ মনোজ কমিশন পায় কত পর্যন্ত? সে যদি 10,000 পর্যন্ত প্রথম রাউন্ডের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে 10,000 পর্যন্ত যদি সে মাল বিক্রি করতে পারে, তাহলে প্রথম 10,000-এ সে 10% কমিশনটা পাবে। তারপরে কি বলেছে? অ্যান্ড 5% অন অল দ্য সেলস এক্সিডিং দিস। যখন 10,000 টাকাটা পার হয়ে যাবে, তারপরে যে ম্যাটেরিয়াল সেল করবে তার কমিশনটা সে 5% পাবে। শেষে কি দেখা গেল? হি রেমিটস ₹75,500 টাকা টু হিজ কোম্পানি আফটার হিজ কমিশন। অর্থাৎ সে কোম্পানি থেকে শেষ অবধি 75,500 টাকা পেয়েছে। তাহলে দ্য টোটাল সেলস উইল কাম আউট টু বি, তাহলে মোট সেলটা তিনি কত করেছেন? তাহলে 4টা অপশন আছে। এই অপশনের মধ্যে এইটা ভুল হয়েছে, এখানে এটা ডাবল হয়েছে, এটা 5 হবে। বেশ, তাহলে আমরা এখন দেখবো। তাহলে ধরে নিই লেট টোটাল সেলস ₹X, তাহলে X ধরে নিলাম যে X পরিমাণ সে সেল করেছিল। তাহলে শর্ত অনুযায়ী X কি করলো? প্রথমে তিনি 10,000 টাকা পর্যন্ত সেল করলে এই স্ল্যাবে তিনি 10% পাবেন, করলাম। তারপরে বলছে ওইটা বাদ দিয়ে, তাহলে X মাইনাস 10,000, এইটার কি পাবেন? তিনি 5% পাবেন। এই তাহলে তিনি মোট কত পাবেন তাহলে কমিশন? সেটা বলেছে 75,500। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। এটা 0 0 কাটা, এই 0 0 কাটা, এটা হচ্ছে 5 20 100 বা X মাইনাস, তাহলে এখানে কি হলো? 1000 প্লাস কি পড়ে আছে? X মাইনাস 10,000 বাই 20। এটাকে আমরা আবার ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম 75,500। আমরা লসাগু করব। X মাইনাস লসাগু কত হবে? 20, এটা 20,000 প্লাস X 10,000, 75,500। তারপর এটা আমরা বিয়োগ করে দেবো। X 10,000 প্লাস X বাই 20 ইকুয়াল টু 75,500। হলো? এবার আবার লসাগু করবো এটা 20, তাহলে 20X 10,000 আর মাইনাস প্লাস এ মাইনাস X ইকুয়াল টু 75,500। বেশ, এবার কোনাকুনি গুণ করে দিই। 20X 10,000 মাইনাস X, এটা গুণ করো, 3টা শূন্য আগে বসিয়ে দাও। 5 2 10, 5 2 10 11, এটা হচ্ছে 5 2 আর সাথে 14 হাতে 1 15। বেশ, এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে 20X মাইনাস X
19x এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে যাবে 20, তাহলে 19x যোগ করো এই, তাহলে x এর মান কত হবে? 19, 8 এ 152, তার মানে হলো x ইকুয়াল টু 80,000। এই হলো তার টোটাল। তিনি কত সেল করেছিলেন? 80,000। 80,000 কত নম্বর অপশনে আছে? এই 3 নম্বর অপশনে আছে। তাহলে আমরা এইভাবে সিম্পলি অঙ্কটা করলাম। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা আবার জুন মাসের 21 তারিখে যে 2019-এ পরীক্ষা হয়েছিল তারও ফার্স্ট এবং সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলো ক্যালকুলেশন করো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।